গুড মর্নিং বলে ভিডিও শুরু করলেও আজকে কিন্তু সন্ধ্যাবেলায় আমরা জার্নিটা শুরু করছি আমাদের। আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর আগে আমি আমার অ্যাডভেঞ্চার 390টাকে কিনেছিলাম। এই যে রয়েছে ব্ল্যাকির পাশে, আমাদের হিমালয়ানের পাশে আমার বাইকটা রয়েছে অ্যাডভেঞ্চার 390। আর আজকে কিন্তু বাইকটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি একটাই কারণে, আমাদের বাইকের 1 লাখ কিলোমিটার কমপ্লিট হতে চলেছে। আর মাত্র 20-25 কিলোমিটার হলেই না 1 লাখ কিলোমিটার কমপ্লিট হবে এই বাইক নিয়ে। যেখানে আমি ফার্স্ট টাইম রাইড করেছিলাম, মানে শুরুর দিকে দেখো এত বড় বড় রাইড আমি করিনি, কোনোদিন ভাবতেও পারিনি যে এত বড় বড় রাইডও আমরা কমপ্লিট করতে পারবো এই অ্যাডভেঞ্চার 390 নিয়ে। তো এই রাইডটা হচ্ছে এই বাইকটার জন্য, মানে এই বাইক নিয়ে আমি যেখানে ফার্স্ট টাইম রাইড শুরু করেছিলাম সেখানে এটাকে নিয়ে যাব। মানে যেখানে আমি ফার্স্ট টাইম গেছিলাম আর কি, অলমোস্ট আমাদের ভারতবর্ষ পুরোটা ঘুরেছি এই বাইকটার সাথে, অনেক মেমোরিজ আছে। তো ভাই এই রাইডটা হতে চলেছে আমাদের 1 লাখ কিলোমিটার কমপ্লিট হওয়ার উদ্দেশ্যে একটা সেলিব্রেশন রাইড। আর এই রাইডে আমরা আমাদের অ্যাডভেঞ্চার 390 পুরো ওনারশিপ রিভিউ তো শেয়ার করবোই তোমাদের সাথে, তার সাথে সাথে একটা ইমোশনাল জার্নি শেয়ার করবো। তো চলো বেরোনো জায়গাটা, সুন্দর জায়গায় এসেছিলাম সন্ধ্যেবেলায় আমি আর আমাদের শায়ান ভাই ক্যামেরা ধরে রেখেছে। জায়গাটা খুব সুন্দর, আমরা মাঝে মাঝে বিকেলবেলায় আসি আমাদের পোলতার এখানে, আমাদের বনগার ভেতরেই। শুরুটা হয়েছিল বাইকটার সাথে খুব নর্মালভাবে, বাইকটা সেরকমভাবে সাজানো ছিল না, আস্তে আস্তে একটু করে অনেক কিছু লোড করেছি আমি। হয়তো চাইলে আমি একটা নতুন অ্যাডভেঞ্চার 390 আমি নিয়ে নিতে পারবো, মানে এটাকে সেল করে, বাট আমি এটা কোনোদিন করবো না ভাই। এটা আমার ভাইয়ের মতো, এটার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। যতই নতুন অ্যাডভেঞ্চার 390 বেরোক, যতই নতুন নতুন বাইক বেরোক, যতই নতুন বাইক আমার লাইফে আসুক, এটা আমার সাথে সারা জীবন থাকবে। কারণ এটা একটা ইমোশন, এটা আমাদের অরেঞ্জ ব্রিজ, এটা আমাদের একটা ইমোশন। আর এই ইমোশনের সাথে জার্নি যেহেতু শুরু হয়েছিল, তো একটা ইমোশনাল রাইড কিন্তু হতে চলেছে। তো এখানে একটু চা পান করে আমরা বেরোবো, কারণ কালকে সকালবেলায় শুরু হতে চলেছে আমাদের জার্নি। কিন্তু টাইম এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 23:08, মানে 11:08 বাজে এখন ঘড়িতে। আর বাড়িতে এসে ফাইনালি আমি কিন্তু লাগেজ সেটআপ রেডি করছিলাম। তো এই শর্ট ট্রিপের জন্য আমি কিন্তু নিয়ে যাচ্ছি জাস্ট এই ট্রেল ব্যাগটা। আমার আর রোজের দুজনের লাগেজ রয়েছে এখানে। এটা হচ্ছে রাইডার ড্রাই পোটার ট্রেল ব্যাগ। এটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ একটা ব্যাগ, মানে বৃষ্টি বাদলা আসলে আমি ইজিলি এটা ইউজ করতে পারবো। আর সব থেকে শো স্টপার আজকের দিনের সেটা হচ্ছে আমার খুব পছন্দের রাইডার এই যে হাইড্রেশন ব্যাগ। এটারও নাম হচ্ছে ড্রাই পোটার হাইড্রেশন ব্যাগ। তো চলো আপাতত এই পর্যন্ত আমাদের ইনফরমেশন থাক। খাওয়া দাওয়া করে আমি যাই ঘুমাতে, আর ঘুম থেকে উঠে কালকে শুরু হচ্ছে আমাদের রাইড। গুড মর্নিং। আর সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে বাইকে এখন আমরা লাগেজ লোড করছি। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি রাইডার ট্রেল ব্যাগ এখানে লাগিয়ে নিয়েছি, তার সাথে সাথে এই যে আমাদের ট্যাঙ্ক ব্যাগ, আর পেছনে আমার হাইড্রেশন ব্যাগ তো রয়েছে। এটা হচ্ছে আমাদের সেটআপ আজকের। এখানে যে ঘরটা তৈরি হচ্ছে, এখানে আমাদের গাড়ির জন্য ঘর তৈরি হচ্ছে, আমাদের অরেঞ্জ বিচ, গ্রিন বিচ, আর আমাদের পালসারটাও সব, মানে 3টে বাইকই একসাথে থাকবে, একটা সাইকেলও থাকবে। তো তার জন্য ঘর তৈরি হয়ে গেছে এখানে। 4 বছর আগে আমার জীবনের ফার্স্ট যে লং ট্রিপ যাকে বলে সেটা ছিল হচ্ছে মৌসুনী আইল্যান্ড। বাড়ি থেকে 200-250 কিলোমিটার যার ডিস্টেন্স, যেখানে আমি ফার্স্ট টাইম নিয়ে গেছিলাম আমাদের অ্যাডভেঞ্চার 390টাকে। সেখানে নিয়ে যেতে চাই আমাদের বাইকটাকে। দেখতে পাচ্ছ রোজ তো পুরোপুরি লাগেজ লোড করতে ব্যস্ত হয়ে গেছে। লাগেজ না, ট্রাইপডটা সেট। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই, নতুন মাইক, আমাদের নতুন মাইক লাগিয়েছে, আমি ফার্স্ট টাইম পড়লাম। হ্যাঁ, এই যে ডিজে এর মাইক মিনি, এটা কিন্তু আমরা ইনস্টল করে নিয়েছি। এটা সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা কিন্তু ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা অবশ্যই বলো। এই জিনিসটা মানে আমি এতদিন ট্রিপে গেছি কিন্তু কোনোদিন এই জিনিসটা ক্যারি আমরা করিনি, তো ফার্স্ট টাইম আমরা এই জিনিসটা ক্যারি করছি সুন্দর সুন্দর রিল বানানোর জন্য। হ্যাঁ, আর আরেকটা জিনিস কিন্তু রোজ কিন্তু ফার্স্ট টাইমের জন্য আইল্যান্ডে যাচ্ছে, কোনো একটা আইল্যান্ড ভিজিট করবে। মৌসুনী আইল্যান্ড যেতে গেলে আমাদের একটা রিভারও ক্রস করতে হবে, তো বোটে তুলতে হবে আমাদের বাইক, আর সেটার এক্সপিরিয়েন্স কিন্তু পুরোপুরি আলাদা। মানে ভাবলেও কেমন লাগে যে আমাদের বাড়ির পাশে যে ছোট ছোট জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আমি এখনো পর্যন্ত যাইনি, তো ফার্স্ট টাইম কোনো আইল্যান্ড ভিজিট করব, তো খুব ভালো লাগছে। টাইম এখন ঘড়িতে 8:34, মানে 8:30 বাজে। আর ফাইনালি এখন আমরা শুরু করছি আমাদের জার্নি। বাইকে পেট্রোলটাও ভরাতে হবে আমাদের, বাইকের ফুয়েল রেঞ্জ একদম কম, তো সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবো আমরা, ওখান থেকে ফুয়েল আপটা করে নেবো। আর ভাই সকাল সকালই কিন্তু আমরা ঘুম থেকে উঠে গেছিলাম, বাট আজকের ওয়েদারটা সকালবেলা হয়েছিল পুরোপুরি ফগি, কিছুই দেখা যাচ্ছিল না সামনে, মানে এতটা ফগ হয়েছিল। সে কারণে ভাবলাম যে ফগ কাটুক তারপরে জার্নি শুরু করবো। আর জার্নি শুরু করতে করতে সেই কারণে লেট হয়ে গেল আমাদের একটু। আমাদের লেফট সাইডে এই যে চলে এসছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখান থেকে ফুয়েল আপটা করি এবার ফুল হবে। হ্যাঁ, পেট্রোল যেটু এখানে একটু সোজা করে দিও, বুঝলে, এখানে রড আছে, বুঝলে, বেশি একটু সোজা করো। হ্যাঁ, আমার বাড়ি এই তো এখানেই বনগাঁতেই। হ্যাঁ, আজকে যাবো একটু ওই বকখালির ওইদিকে। হ্যালো, 1514 টাকায় ট্যাঙ্কি ফুল হলো আমাদের বাইকের। তোমাদের বলে দিই এখন কিলোমিটার হয়ে আছে 99,986 কিলোমিটার, আর 14 কিলোমিটার গেলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে 1 লাখ কিলোমিটার। আজকে তাহলে আমরা যাবো হচ্ছে চাকদা হয়ে, মানে চাকদা হয়ে আমরা লেফট সাইডের দিকে বেগে যাবো, NH12 ধরবো। এখান থেকে চাকদার ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার। আর এই যে আমাদের সুন্দর শহর বনগাঁ, দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে নীল দর্পণ। আর এই নীল দর্পণের এখান থেকে লেফট সাইডে চলে গেলে চলে যাওয়া যায় হচ্ছে যশোর রোডের দিকে, আর রাইট সাইডের দিকে বেগে গেলে চলে যাবো আমরা চাকদা রোডের দিকে। ভাই
তাহলে গল্পটা একটু শুরু থেকে শুরু করা যাক। সালটা তখন 2020, লকডাউন তখন সবে সবে উঠেছে, আর তোমাদের ভাইয়ের মাথায় তখন কন্টেন্ট ক্রিয়েশনের ভূত পুরোপুরি একদম সাভার, মানে কন্টেন্ট ক্রিয়েটার হতেই হবে। আর সেই সময় তোমাদের ভাইয়ের প্ল্যান ছিল যে সিনেম্যাটিক ট্রাভেল ব্লগ বানাবে, আর সেই জন্যই প্রপার একটা সুন্দর ড্রোন ক্যামেরা কিনে সিনেম্যাটিক ব্লগ হবে আমাদের। তারপরে যখন লকডাউন হলো, সমস্ত রেস্ট্রিকশন পড়ে গেল, সেই কারণে মনে হলো যে না, আমার সেকেন্ড প্ল্যান বলতে গেলে আমি ভেবেছিলাম যে মোটো ব্লগ তো আমার শুরু থেকেই করার ইচ্ছা, কিন্তু মোটো ব্লগ করতে গেলে আমার একটু বেশি সাপোর্টের দরকার পড়বে, কারণ বাইকের পেট্রোল রয়েছে, তার সাথে বাইক রয়েছে ইটসেলফ, যেটা খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। সেই কারণে আমি ভেবেছিলাম যে না, একটু ইউটিউব চ্যানেল গ্রো হয়ে গেলে তারপরে আমরা মোটো ব্লগ করব। তারপরে আসে আমার ফ্যামিলি বলতে আমার বাবা মা, সবার সাথে আমি আমার আইডিয়া, আমার প্ল্যান সব কিছু শেয়ার করি। অ্যাজ এ পোর্টফোলিও আমি ইন্টারভিউ দিই বাবা মার কাছেই। তো বাবা মাকে বোঝালাম যে না, এই লাইফে যদি আমি এরকমভাবে কাজ করি তাহলে এরকম কিছু করা পসিবল। তো আমার কথা শুনে আমার ইন্টারভিউয়ের বোর্ডের মেম্বাররা, মানে আমার বাবা মা, সবাই ইমপ্রেস হয়ে বুঝলো এই ব্যাপারটা যে এই লাইনেও কিছু করা পসিবল। তখন বাবা বললো যে না, এখন তো তুই বেরোতে পারছিস না, চল একটা বাইকই কিনে আনি। আর বাইক দেখতে দেখতে আমরা চলে যাই KTM এর শোরুমে। KTM অ্যাডভেঞ্চার 390 তখন আমার অতটাও পছন্দের বাইক ছিল না, আমার পছন্দের বাইক ছিল তখন BMW G310 GS। কিন্তু যখনই শোরুমে গিয়ে আমি এক দেখাই বাইকটা দেখলাম না, অরেঞ্জ বিচকে তার আগে কোনোদিন আমি সামনাসামনি দেখিনি। বনগাঁতে বা আশেপাশে কোনো এলাকায় এই বাইকের ক্রেজ তখনও সেরকমভাবে হয়ে পায়নি, কারণ 2020 সালে তখন সবে সবে বাইকটা লঞ্চ হয়েছে মার্কেটে। তারপরে যখন বাইকটা দেখলাম না, আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম, আমিও, তার সাথে সাথে আমার বাবাও। তারপরে আমরা ঠিক করলাম যে না, 1 মাসের ভেতরে বাইকটা ডেলিভারি নেব। তারপরে আমার লাইফে আসে আমাদের অরেঞ্জ বিস্ট। আর অরেঞ্জ বিস্ট আসার পর থেকে আমি একটু একটু করে রাইডিং করা শুরু করি। তার আগে পর্যন্ত বিরাট যে রাইডিংয়ের এক্সপিরিয়েন্স আছে তোমাদের ভাইয়ের, একদমই না ভাই, কোনো রাইডিংয়ের এক্সপিরিয়েন্সই ছিল না। আমি বনগাঁ চারিপাশে এই 4-5 কিলোমিটার, তাও খুব রেয়ার আমি আমার বাবার বাইকটা চালাতাম। এখন তো ইজিলি সব জায়গায় চলে যেতে পারি, বাট তখন না, শুরুর সময় আমার কাছে সব কিছু শিখতে হয়েছে। বাইক চালানো, কোন রাস্তায় কীভাবে চালাবো, লং ট্রিপে গেলে কী করতে হয়। তো যাই হোক, এই সমস্ত পরের কথা। শুরুর দিকে আমার ছোটো ছোটো ট্রিপ করাই ছিল বিরাট বড় চ্যালেঞ্জিং বিষয়। ছোটো ছোটো আশেপাশে জায়গা, যেমন বর্তির বিল, আরও আশেপাশে জায়গা সব ঘুরেছি। এই ছোটো ছোটো করে এক্সপিরিয়েন্স গেইন করার পর আমরা ভাবি যে না, আমরা একটা লং ট্রিপে বেরোবো। এবার লং ট্রিপে যাবো কোথায়? তারপরে দেখলাম যে মৌসুলি আইল্যান্ড বলে একটা জায়গা, যেটা খুবই ফেমাস হচ্ছে আস্তে আস্তে। তো সেই জায়গায় আমরা বেরিয়ে পড়ি, আমি আর রাজশেখর সুন্দরভাবে একটা রাইড করি। ওই টাইমে আমার চ্যানেলে সব থেকে বেশি ভিউজ এসেছিল এই মৌসুনি আইল্যান্ডের এই ভিডিওটাতেই। কারণ একটা ভিডিও বানাই, আমার নিজের দিক থেকে একদম বেস্ট কন্টেন্ট প্রডিউস করার চেষ্টা করি। আস্তে আস্তে করে কিন্তু আমি রাইড কন্টিনিউ করেছিলাম। অনেকে এক্সপিরিয়েন্স রাইডাররা ইউটিউব শুরু করে, বাট আমার লাইফে কিন্তু আমার জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। একটা স্বপ্নপূরণের জার্নি। অলওয়েজ বাইক ছিল না, কিভাবে আমার লাইফে বাইক আসলো, যখন বাইক ছিল না তখন আমি কী ধরনের কন্টেন্ট বানাতাম, সব কিছু, এভরিথিং তুমি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবে। ইভেন তোমরা যদি আমার চ্যানেলটা শুরু থেকে দেখো না, তাহলে একটা জার্নি দেখতে পাবে, একটা মিডিল ক্লাস বয়ের স্বপ্ন পূরণের জার্নি। কীভাবে আমার লাইফে গ্রিন বিস্ট, কীভাবে আমার লাইফে অরেঞ্জ বিস্ট সবাই এসেছে, সেগুলো তোমরা দেখতে পাবে। আর সত্যি কথা বলতে 4 বছর আগে জার্নি শুরু করেছিলাম, তখন তো লং ফরম্যাট ভিডিওরই মেন ক্রেজ ছিল। আস্তে আস্তে বাজারে এখন শর্ট ফরম্যাট ভিডিও, রিলস, এই সমস্ত জিনিসের ক্রেজ এসেছে। বাট টু বি অনেস্ট, আমার কিন্তু ভাই লং ফরম্যাট ভিডিও বানাতেই খুব ভালো লাগে। 4-5 বছর আগে যখন এই বাইকটা বাবা কিনে দিয়েছিল আমাকে, আজকে এখানে এই যে এই রাইট নাও, এই টাইমে দাঁড়িয়ে এটুকু ক্ষমতা হয়েছে তোমাদের ভাইয়ের যে না, একটা নতুন অ্যাডভেঞ্চার 390-র কথা যদি আমি ভাবি না, একটু টাকা জমালে, কয়েক মাস যদি টাকা জমায়, 3-4 মাস যদি টাকা জমায়, আমি আস্তে আস্তে বাইকটা কিনে নিতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তার সাথে সাথে গ্রিন বিস্ট, তার সাথে সাথে গ্রিন বিস্টের মডিফিকেশান, এভরিথিং সব কিন্তু তোমাদের ভাই নিজের আর্ন করা মানিতেই করছে। তো এটুকু বলবো যে সোশ্যাল মিডিয়াতে পসিবল, অবশ্যই পসিবল, মানে এখানেও বিভৎস অপরচুনিটি আছে, কিন্তু প্রপার রিসার্চ আর তোমার মেহনত, ডেডিকেশন যদি না থাকে না, তাহলে কিন্তু ভাই পসিবল নয়। তোমার মনে হতে পারে যে তোমাদের ভাইয়ের লাইফ কি রঙিন, প্রত্যেক দিন বেরোচ্ছে, ঘুরতে যাচ্ছে, বাট এখন এটা পসিবল হয়েছে। বাট একটা টাইম না, আমার কাছে অতটাও টাকা ছিল না, বেশি বেশি জায়গায় ঘুরতে যেতে পারতাম না। বিভিন্ন কোম্পানি যখন বার্টার কোলাবোরেশনের জন্য বলতো, ইনভাইট করতো, তখনই শুধুমাত্র ভাবতাম না যাবো আর কিছু টাকা জমাবো, 3-4 মাসে একটা বড় ট্রিপ করবো। এরকমভাবে ট্রিপগুলো আমি করেছি, শুরুর দিকের কথা বলছি। বাট এখন এমন একটা জায়গায় রয়েছি যে ঘুরতে যাওনি অতটা টেনশন করতে হয় না, যে না এখন যখন ভাবি না এই জায়গায় যাবো, চলে যেতে পারি। কিন্তু এখন কন্টেন্ট নিয়ে ভাবতে হয়, মানে এই লাইনে কিন্তু অনেক প্রেশার রয়েছে। তবে একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা কাজের ভেতরেই কিন্তু চাপ রয়েছে। তুমি যদি একটা কর্পোরেট সেক্টরে জব করো, সেখানেও চাপ রয়েছে, আর এখানেও একটা চাপ রয়েছে। এখানকার চাপটা একটু ডিফারেন্ট, এখানে তোমাকে ইন্ডিপেন্ডেন্টলি সমস্ত কাজ করতে হবে, তুমি তোমার বস। আর আমি সব সময় ছোটো থেকে না, যবে থেকে বুঝতে শিখেছিলাম, কলেজ লাইফে ছিলাম, তখন থেকে আমি আমার নিজেরই বস হতে চেয়েছিলাম। আর সেই প্রচেষ্টায় দাঁড়িয়ে আজকে নিজের বস আপাতত হতে পেরেছি। নিজেকে বলতে পারি যে না ভাই এখন কাজ কর, তো সারা রাত জেগে এডিটও করতে পারি। কোনো দিন মনে হলো ল্যাদ খাবো, সেদিন ল্যাদও খেতে পারি। তো এটা হচ্ছে একটা ভালো দিক।
বাকি এরকম গল্প চলতে থাকবে। অনেক কথা হয়ে গেছে, চলো এবার একটু রাস্তা কভার করে নিই আমরা। আর ভাই মাত্র 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার গেলেই 1 লাখ কিলোমিটার কমপ্লিট হবে আমাদের বাইকের। আমার জীবনের একটা বিরাট বড় মুহূর্ত এখন। ডিজিটটা একবার দেখো, এই ডিজিট আর কবে আসবে আমি জানি না, মানে কোন বাইকে আমি করতে পারবো। 5টা 9 রয়েছে পরপর, 5টা 9, আর 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার গেলেই কমপ্লিট হবে 1 লক্ষ কিলোমিটার আমাদের বাইকের। আমি জাস্ট দেখতে চাই যে 1 লাখ কিলোমিটার ওডোতে কেমন লাগে অ্যাডভেঞ্চার 390-র। টাইম এখন তোমরা ধরতে পারো, ঘড়িতে বাজে এখন 9টা, আর এই মুহূর্তে 1 লক্ষ কিলোমিটার কমপ্লিট আমাদের বাইকের। কি লাগছে দেখতে না এটা। এই ডিজিটটা আর আসবে না ভাই, এই 1 লাখ কিলোমিটারের ডিজিটটা আর আসবে না। দেখো একবার আমাদের অ্যাডভেঞ্চার 390-র 1 লাখ কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। এই ডিজিটটা একবার দেখে নাও তোমরা। এটা আর কোনদিন আসবে কিনা জানি না ভাই, এটা আরো মানে বাড়বে। হ্যাঁ 2 লাখ কিলোমিটার করবো এবার আমরা, 2 লাখ কিলোমিটার। সত্যি ভাই এই বাইকটা আমার যেভাবে সাথ দিয়েছে না, আমি জানি না কোনো বাইক আমার লাইফে এরকমভাবে সাথ দেবে কিনা। মানে কোনো জায়গায় গিয়ে আমাকে ফাঁসায়নি। 1 লাখ কিলোমিটার আমি খুশি খুশি কমপ্লিট করেছি এই বাইকটার সাথে। সত্যি ভাই মেমোরেবল একটা ট্রিপ ছিল 1 লাখ কিলোমিটারের আমাদের অ্যাডভেঞ্চার 390-র সাথে। গুরু তো টাইম এখন ঘড়িতে 9টা 20, আর ফাইনালি আবার কন্টিনিউ করছি আমরা আমাদের জার্নি। আমাদের সামনে একজন হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন, হেলমেটটা হ্যান্ডেলে বাঁধিয়ে রেখেছে, আর পেছনে এত বড় ব্যাগ, তার মাঝখানে মানে বাচ্চাও রয়েছে একটা। কি দরকার ভাই এত রিস্ক নিয়ে যাওয়া। দেখো এবার ওভারটেক করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে আবার হ্যান্ডেলটা তুমি ভাবো, হ্যান্ডেল যদি বাদিকে বেঁকতে হয় কোনো ইমার্জেন্সি পারপাস, হ্যান্ডেল করবে কি করে? হেলমেটে তো লক হয়ে যাবে। এই জন্যই ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। এই সমস্ত জিনিস খবরদার তোমরা করো না যারা আমার ভিডিও দেখো। বাইক কিনলেই হয় না, বাইক চালাতে গেলে একটু তো রেসপন্সিবল হতে হয়। বাচ্চা নিয়ে যাচ্ছে তাও আবার এরকম ভাবে। হ্যালো টাইম এখন ঘড়িতে 9টা 36, আর ফাইনালি আমরা এখন চলে এসেছি চাকদা চৌমাথায়। আর এখান থেকে লেফট সাইডের দিকে এখন বেগবো আমরা। এখন যা গরম পড়ে গেছে না, মানে এই 9টার সময় যা গরম লাগছে, আমি শুধু ভাবছি দুপুরবেলায় কেমন গরম লাগবে। রাইডের জন্য বেস্ট ওয়েদার ভাই চলে গেল। কিছুদিন আগে পর্যন্ত যে টাইমটা ছিল না, ওই টাইমটা ছিল রাইড করার জন্য একদম পারফেক্ট টাইম। চলো এবার হাইওয়ে ধরা যাক। আফসোসের বিষয় এটাই যে এই হাইওয়ে আমরা বেশিক্ষণ পাবো না। জাগুলি পর্যন্তই এই সুন্দর রাস্তা পাবো আমরা। জাগুলি পরে আর ওই 5-6 কিলোমিটার মতো এই রাস্তা সোজা গিয়ে কানেক্ট করবে আমাদের বারাসাতে। আমি শুধু আমার বাইকে ক্লাচ প্লেটে দমের কথা ভাবি, এখনো একবারও চেঞ্জ করিনি কিন্তু আমার বাইকের কোনো ইঞ্জিন কম্পোনেন্ট। 1,22,000 কিলোমিটার কমপ্লিট হলো, আর এখনো যা ভাগে না, মানে এখনো যা টান এই বাইকের নেক্সট লেভেলের। এবার ফিল করবে এটা টান। দাঁড়াও দেখো, 4th গিয়ারে 100 ক্রস, 114-15 ভাই, নেক্সট লেভেলের টান রয়েছে এখন ওই বাইকের। আজকে না আমি আমার এক্সজরের হেলমেটটা পরে এসেছিলাম। এক্সজরে যে হেলমেটটা নিয়েছিলাম না, ওটা নিয়ে না সেরকমভাবে লং ট্রিপ করা হয়নি, তো ভাবলাম যে না চলো এই ট্রিপে নিয়ে যাই। এমনি হেলমেটটা পরে থাকতে আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না, মানে কমফোর্টেবলই আছে। একটা প্রবলেম হচ্ছে যখন আমার বাইক 120-র কাছে উঠলো না, তখন এত উইন্ডের শব্দ, উইন্ড নয়েজ এত আসছিল, খুবই ইরিটেট লাগছিল আমার। মানে বেশিক্ষণ অত স্পিডে বাইক চালালে আমার মাথা ব্যথা হয়ে যাবে, এরকম আর কি কন্ডিশন। সময় এখন ঘড়িতে 9:52, আর এখান থেকেই শেষ হয়ে গেল আমাদের 2 লেন হাইওয়ে। এবার খারাপ রাস্তা শুরু। আমি একটা জিনিস বুঝতে পারি না যে এই পার্টটুকুতে কেন এখনো রাস্তার কাজ হয়নি। দেখো কতটা সরু রাস্তা, যদি ওরকম পুরো হাইওয়ে থাকতো না, বেশি হলে 20 মিনিট লাগলো আমাদের বারাসাত ঢুকতে। দেখো এখানে রাস্তার সাইডে কত লোকজন রয়েছে, মানে একটা বুলডোজার নেমে গেছে, মেনলি মাটি খোদাইয়ের কাজ চলছে। আমার মনে হয় এই সমস্ত এলাকায় রাস্তা বড় হতে পারে। চলো সন্তোষপুর মোড় চলে এসেছে, আর এখান থেকে আমরা 2 লেন হাইওয়ে পেয়ে যাবো। হ্যাঁ দেখো কি সুন্দর আমাদের মাথার উপর দিয়ে প্লেনটা গেল, সেরা সেরা লাগলো। হ্যালো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টের একদম সামনে। লেফট সাইডে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টের দিকে, আর আমরা এখন বেঁকে যাবো হচ্ছে ওই সামনের রাস্তা দিয়ে লেফট সাইডে। আর ভাই লাস্ট টাইম আমি যখন কলকাতায় এসেছিলাম না, তখন এই জায়গাটায় বিভৎস জ্যাম পেয়েছিলাম। আজকে একটু ভাগ্য ভালো আছে আমাদের, রাস্তা একটু ফাঁকাই রয়েছে। মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে 85 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর 15 কিলোমিটার যাই, মানে কলকাতা থেকে একটু বেরোই, তারপর একটু দাঁড়াবো রাস্তার সাইডে, একটু জল ফল পান করবো। ঘড়িতে 11:30, আর ফাইনালি এখন আমরা এসে উপস্থিত হয়েছি পাটুলির সামনে। আর রাইট সাইডে দেখো ওই গাছটাতে কি সুন্দর পিঙ্ক পিঙ্ক ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে না দেখতে। যাচ্ছে মৌসুমী আইল্যান্ড,
থ্যাংক ইউ। নরেন্দ্রপুর, রাজপুর, বারুইপুর এই সমস্ত জায়গা রয়েছে আমাদের সামনে, আর রাইট সাইড দিয়ে একটা ছোট খাল বয়ে চলেছে। সময় দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন 11:59, মানে প্রায় 12টা বাজে এখন ঘড়িতে। আর রথতলা ক্রস করার পর, মানে রথতলা থেকে মোটামুটি 5-10 কিলোমিটার এগিয়ে এসেছি এইদিকে। আর রথতলা থেকে এগিয়ে এসে এই যে পাশে এই দোকানটাতে আমরা খেতে দাঁড়িয়েছি, কি জল খেতে দাঁড়িয়েছিলাম। মানে এত গরম, মার্চের 1 তারিখ আজকে, আর এত গরম অলরেডি পড়ে গেছে। ভাবছি যে গরমকালে কি অবস্থা হবে আমাদের। আর এই যে এখানে একটু ড্রাই ম্যাগি পাওয়া যাচ্ছিল, সেটা অর্ডার করেছি। খুব খিদে পেয়ে গেছিল ভাই। খেয়ে দেখছি, দাঁড়াও বলছি তোমার রিভিউ। ভালো বানিয়েছো, ভালো। খাও। আর এখান থেকে মোটামুটি এখন 110 কিলোমিটার বাকি। তো এখানে দাঁড়িয়ে পুরোপুরি পেট পুজো করে নেবো, তার সাথে সাথে জলও খেয়ে নেবো, যাতে রাস্তায় আর না দাঁড়াতে হতে পারে। দেখো এখানে পাস্তাও দিয়েছে, ম্যাগি পাস্তা 45 টাকায়, কিন্তু দারুণ আমাদের পুরোপুরি এই যে কম্বোটা দিয়েছে, পাস্তা ম্যাগি সবকিছু দিয়ে একদম দুর্দান্ত ব্যাপার। চলো, টাইম এখন ঘড়িতে 12:16, আর এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আবার দেখা হবে। এই রাস্তাতেই তো ফিরবো, পসিবল হলে দাঁড়িয়ে পড়বো চিনতে পারলে। তাহলে তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে দাদা তোমার অ্যাডভেঞ্চার 390 একটু রিভিউ দাও। এবার দেখো রিভিউ জিনিসটা আর কি দেবো, 1 লাখ কিলোমিটার যখন একটা বাইক চালিয়েছি, বাইক সম্পর্কে ভালো খারাপ সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো একটা কাজ করি, কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে রাখছি। তোমরা যদি ইন ফিউচার অ্যাডভেঞ্চার 390 নেবে ভাবছো, তাহলে তোমাদের সুবিধা হবে একটু। তো ফার্স্ট অফ অল, এই বাইকটা তো ডিসকন্টিনিউ হয়ে গেছে কিনা আমি জানি না, বাট নতুন 2025-এর অ্যাডভেঞ্চার 390 লঞ্চ হয়ে গেছে। তো ভাই এই বাইকটা যদি আমি কথা বলি, এই বাইকটা কিন্তু প্রডিউস করে 43 bhp, টর্ক যতটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে 39 নিউটন মিটারের টর্ক প্রডিউস করে। এই সমস্ত পাওয়ার ফিগার তো থাকবেই, তার সাথে সাথে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা যদি ফার্স্টে 100 বা 150 cc বাইক চালাও, আর তারপর যদি ভাবো আপডেট করবে, আর তোমাদের মনে হতে পারে যে না অনেক পাওয়ারফুল বাইক, প্রথম তোমার একটু পাওয়ারফুল লাগবে বাইকটা, তারপরে আস্তে আস্তে তুমি কিন্তু পুরোপুরি ইউজড হয়ে যাবে। কারণ ভাই এটা ছিল আমার লাইফের ফার্স্ট বাইক। এর আগে আমার নিজের কোনো পার্সোনাল বাইক ছিল না, আমি পালসার 150 চালিয়েছি বাবার। তারপরে যখন এই বাইকটা হাতে পেয়েছিলাম, আমার মনে ছিল বাপরে বাপ কি পাওয়ারফুল মেশিন, হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বাট বেশি না, 1 সপ্তাহ চালিয়েছি, তারপরে আস্তে আস্তে এর যে পাওয়ার সেটা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। অ্যান্ড মোটামুটি তারপরে 5-10 হাজার কিলোমিটার রাইড করার পর এটা আমার হাতে পুরো সেট হয়ে গেছে। এই বাইকে এত ভরপুর পাওয়ার রয়েছে, মানে তোমাদের হাইওয়েতে চালাতে পুরো একদম মন ভরে যাবে। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে এই বাইকের লো এন্ড টর্ক কিন্তু একটু খারাপ, মানে লো এন্ড টর্ক সেরকম নেই। দেখো ভাই, এটা তো সিঙ্গেল সিলিন্ডারের বাইক, আর তার সাথে সাথে এটার ইঞ্জিন আবার ডিজাইন করা রয়েছে অ্যাগ্রেসিভনেসের জন্য। দেখো ভাই, এই যে ইঞ্জিনটা রয়েছে না, এই ইঞ্জিন থেকে যতটা পাওয়ার বের করে নেওয়া যায় সেরকমভাবে কেটিএম এটাকে ডিজাইন করেছে, সেরকমভাবে কেটিএম এটাকে অপটিমাইজ করেছে। তো পাওয়ারফুল ইঞ্জিন বানাতে গিয়ে কি হয়েছে, এটা লো এন্ড টর্কটা সেরকমভাবে দিতে পারেনি। এটা যদি ডুয়েল সিলিন্ডার ইঞ্জিন হতো বা ডবল সিলিন্ডার বা তারপরে মাল্টিপল সিলিন্ডার ইঞ্জিন হতো, সেটা না হয় হতো। যেমন আমাদের 900 সিসির বাইকে যেমন 6 গিয়ারে আস্তে চালানো যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু এই বাইকে কী হয়, তুমি যখনই হাই গিয়ারে একটু আস্তে চালাতে যাবে না, ইঞ্জিন নকিং ফিল করবে। কিন্তু একটা টাইমের পর না এই পুরো সিস্টেমটা তোমার বডির সাথে অ্যাডাপ্ট হয়ে যাবে, তো তোমার সেরকম কিছু ফিলই হবে না যে না এর লো এন্ড টর্ক কম বা এরকম কিছু। আরেকটা দিক হচ্ছে, এটাতে কিন্তু খুব বারবার গিয়ার চেঞ্জ করতে হয়, মানে তোমার যদি জ্যামে চালাতে হয় না, তুমি গিয়ার চেঞ্জ করতে করতে পাগল হয়ে যাবে। তো এটা একটা প্রবলেম আমি ফেস করি। প্রবলেম বলতে এটা এই গাড়ির ক্যারেক্টার ভাই। বাকি যদি তোমরা সাসপেনশনের দিক দিয়ে বলো, তাহলে কিন্তু দুর্দান্ত মেশিন এটা। বাট এর থেকেও ভালো সাসপেনশন তোমরা পাবে BMW G310 GS-এ। তো তোমরা এখন ভাবতে পারো তাহলে এই বাইকটা কেন চুজ করবো। এই বাইকটা তোমরা চুজ করতে পারো যদি তোমাদের কর্নারিং করতে ভালো লাগে, যদি তোমাদের প্রপার পাওয়ারফুল একটা মেশিন চাই, যেটা নিয়ে তোমরা যে কোনো রাস্তায় নেমে যাবে, আর সেখানে গিয়ে তোমরা কাদা মাটি ছিটকিয়ে বেরিয়ে আসতে চাও, তাহলে তোমরা ডেফিনেটলি এই বাইকটা প্রেফার করতে পারো। আর আরেকটা জিনিস যেটা এই বাইকের ভালো, সেটা হচ্ছে রিলায়েবিলিটি। ভাই আমি 1 লাখ কিলোমিটার বাইকটা চালিয়েছি, তারপরেও ইঞ্জিনের কোনো কাজ করেনি এখনো আমি, মানে না ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয়েছে। আর যদিও এগুলো রাইডারের উপর ডিপেন্ড করে, ক্লাচ প্লেট পুড়বে কি পুড়বে না। কেউ যদি ঠিকঠাকভাবে গাড়ি না চালায়, তাহলে অ্যাডভেঞ্চার 390 কেন 900-এরও ক্লাচ পুড়িয়ে ফেলতে পারে। তারা হয়তো বেরোতে পারি কিনা দেখি। এত সরু রাস্তা না, তারপরে এত বড় একটা বাস ঢুকে গেছে, আর বেরোতেই পারছি না আমি। আর বন্ধু আমার একটা জিনিস মনে হয়েছে, প্রত্যেকটা বাইকের ইঞ্জিন ভালো রাখতে গেলে না, বাইকের ইঞ্জিন অয়েল ঠিক টাইম মতো চেঞ্জ করা দরকার। আর আমি কিন্তু সেটা চেষ্টা করি করার। আর আরেকটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের লেভেল। প্রত্যেকটা টাইমের রাইডে বেরোনোর আগে আমি আগে বাইকের ইঞ্জিন অয়েলের লেভেল চেক করি। এই লেভেলের নিচে যদি চলে যায় তোমাদের বাইকের ইঞ্জিন অয়েল, তাহলে তোমরা টপ আপ করে নিও। আর আমি তোমাদের রেকমেন্ড করবো, তোমরা যারা যারা ভাবছো ইন ফিউচার লং ট্রিপ করবে বা বড় বড় ট্রিপে যাবে, দূরে যাবে, তো বাইকের মেনটেনেন্সের দিকে কিন্তু নজর রাখবে ভাই। সিন্টার্ড ব্রেক প্যাড না হলে সিরামিক ব্রেক প্যাড এগুলো কিন্তু ইউজ করবে। আর অর্গ্যানিক ব্রেক প্যাড ভাই ইউজ করবে না, মানে যখন তোমরা লং ট্রিপে যাবে। যারা শহরের ভেতর চালায় তাদের জন্য ঠিক আছে, ওগুলোর দাম কম হয়, কিন্তু বাইট কিন্তু খুবই কম হয় ওই ব্রেক প্যাডগুলোর। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে, তাহলে তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, চেষ্টা করবো পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করার। সামনে দেখো গাড়িটা যাচ্ছে, আর এই গাড়ির টপ বক্স প্যানিয়ারের সেটটা একবার দেখো, দেশি জুগাড়, দারুণ। এরকমভাবে কিন্তু এই কি সামনে তো জ্যাম লেগে গেছে দেখছি। কাকদ্বীপ যাচ্ছে হচ্ছে এই রাস্তা, তো এই রাস্তা দিয়ে এখন আমাদের যেতে হবে।
ভেতরের রাস্তা দিয়ে এসে ফাইনালি এখন আমরা ধরে নিয়েছি হচ্ছে মেন রোড। আর গুগল ম্যাপ আমাদের একটু ভেতরের রাস্তা দিয়ে নিয়ে এসেছে, সময় কম লাগবে বলে, বাট রাস্তার কন্ডিশন না অতটা ভালো ছিল না। ভাই রাইট সাইডের এই যে রাস্তাটা না, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে, আর আমরা এখন লেফট সাইডের দিকে বেঁকে গেলাম। আচ্ছা, আমি একবার এসেছিলাম, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার হয়ে। আর অনেকগুলো মেনলি রাস্তা রয়েছে মৌসুমী আইল্যান্ড আসার। ভাই 2020 সালে যখন আমি রাইড করেছিলাম না, মানে যখন আমি আমার অ্যাডভেঞ্চার 390 নিয়ে ফার্স্ট টাইম এই রাস্তায় এসেছিলাম, তখন কিন্তু এই রাস্তার কন্ডিশন হয়েছিল খুবই খারাপ। চাঁদের পাহাড় হয়েছিল রাস্তায়, কিছু দূর পর ছিল এরকম বড় বড় সব গর্ত। বাট এখন যা দেখছি না, রাস্তার কোয়ালিটি হয়ে গেছে এ ক্লাস। বাইক চালাতে দারুণ লাগবে, বাইক বা গাড়ি যাই নিয়ে আসো না কেন তোমাদের ভালোই লাগবে। দেখো বন্ধু, এখানে মাইল ফলো করে রয়েছে গঙ্গাসাগর, বকখালি, কাকদ্বীপের। কাকদ্বীপ বকখালি চলে যাচ্ছে হচ্ছে সোজা, আর গঙ্গাসাগর যাচ্ছে হচ্ছে রাইট সাইডে। সময় ঘড়িতে এখন 2:03, আর ফাইনালি এখন আমরা এসে উপস্থিত হলাম কাকদ্বীপ। আর এই কাকদ্বীপ জায়গাটা কিন্তু বেশ বড়সড় একটা জায়গা, মফস্বল শহর আর কি। বকখালি এখান থেকে 39 কিলোমিটার, তার মানে এখনো আমাদের মোটামুটি 25 কিলোমিটার রাইড করতে হবে, তারপরে গিয়ে ঘাট আসবে। বকখালি যাওয়ার রাস্তাটা যা সুন্দর না, মানে আলাদাই। সিঙ্গেল লেন হলেও রাস্তার কোয়ালিটি ভাই দারুণ। আর ভাই 10 কিলোমিটার ভেতরে আমাদের সামনে চলে আসবে হচ্ছে নামখানা। নামখানাতে গিয়ে একটা দুর্দান্ত ভিউ দেখাবো তোমাদের। এবার ভাই ফাইনালি আমরা উঠে গেলাম নামখানা ব্রিজের ওপরে, আর এই ব্রিজের ওপর থেকে যা সুন্দর ভিউ দেখা যায় না, এই দেখো কি দারুণ ভিউ। পাতিবুনিয়ার ঘাট এইদিকে তো। বকখালি যখন মাইল ফলোকে দেখাবে 10 কিলোমিটার, তার আগেই তোমরা ভাববে যে চলে এসেছে পাতিবুনিয়ার ঘাট, আর সেখান থেকে তোমরা রাইট সাইডের দিকে বেঁকে যাবে। দেখো ভাই জায়গাটা একবার দেখো, কি দারুণ লাগছে। হাওয়াটাই পুরোপুরি অন্যরকম। আর গ্রুপ ভেতরের এই রাস্তা দিয়ে 3.3 কিলোমিটার গেলেই তোমরা পৌঁছে যাবে কিন্তু ঘাটে। এখানেই তো পারাপার হয় তো দাদা? কোথায়, ডান দিকে? মেনলি দাদারা থাকে এখানে, দাদারা পারাপার করে দেয়। এই তো অনই আছে। আরে হ্যাঁ, এরা সব গাড়ি নিয়ে যায়, কোনো অসুবিধা নেই। চলো, এই ক্লাসটা ছাড়ো, জাস্ট ক্লাস ছাড়লেই হবে। চলো, আমাদের বাইক ফাইনালি যাচ্ছে হচ্ছে ফেরিতে ওঠার জন্য। হালকা করে ক্লাসটা ছাড়ো, উঠে যাবে গাড়ি। ক্লাচ ছাড়ো, ক্লাচ। হ্যাঁ, তাই দাদা। দেখো নদীর জলটা একবার দেখো। এটা কি নদী গো দাদা? এটা কি নদী? হ্যাঁ, চিনাই। আর আমাদের বাইক এইভাবে নামছে, দেখো নিচে, এই যে নেমে চলে গেল নিচে। এই যে দেখো বাইক তুলছে কিভাবে, রিস্কি একটা ব্যাপার। কিন্তু আমি ভেবেছিলাম 900 নিয়ে আসবো, ভাবো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এই তো আরামসে উঠে গেছে। চলো, হ্যান্ডেল লক করে দাও। হ্যান্ডেল লক করতে হবে কিন্তু, নাহলে স্লিপ হবে। আমি করে দিই। লক করার পরে এ পাশে ধরে থাকবে, জানো তো? এই আর গাড়িটা আর কত এইরকম ধরে রাখবে। হ্যান্ডেল লক করে দাও, এইটা ধরে না লড়ে পড়ে এইদিকে চাপ টেনে রাখবে। মডেলটা নতুন দেখো, এই যে এরকম ভাবে আমরা ফেরি পারাপার করবো এখন। তো বাইকটা এইভাবে ধরতে হবে এখন আমাদের। ফাইনালি নৌকা পারাপার হয়ে গেছে আমরা। যা টাফ ব্যাপার ছিল না, বিভৎস টাফ ব্যাপার ছিল। টাইম করিতে 3:04, আর এখান থেকে 2.4 কিলোমিটার হচ্ছে আমাদের ক্যাম্পের ডিস্টেন্স, যেখানে আজকে আমরা যেতে চলেছি। তোমরা যারা ট্রেনে করে আসবে ভাবছো না, তাদের জন্য এই সাইডে অনেক টোটো ছিল, মানে যারা ট্রেনে আসবে তাদের জন্য অনেক টোটো রয়েছে। এই রাস্তা দিয়ে টোটোতে গেলেও তোমরা পৌঁছে যাবে। পুরো একদম সরু রাস্তা, ইটের। আইল্যান্ডের ভেতরের এরকম রাস্তা দিয়ে আমরা রাইড করছি এখন। বাদিকের এই রাস্তা দেখাচ্ছে, তারপরে আমরা ভুলভাল রাস্তায় চলে এসেছি গুগল ম্যাপের জন্য। আবার কোনো অসুবিধা নেই, চলে যাবো। শুকতারা বিচ কেমন যাবো? কোন রাস্তা গো? এটা রোড রাস্তা হবে, রোড রাস্তা সোজা একদম।
তুই আইল্যান্ডে এসে যা দেখলাম না, এখানকার রাস্তাঘাট সব এরকমই, মানে এরকম সরু সরু সব ঢালাইয়ের রাস্তা রয়েছে, আর এখানকার মানুষজনদের বাড়ি ঘর সব দেখতে পাচ্ছ। তো আমাদের বাইকটা এখানে সুন্দরভাবে এই যে শেডের তলায় পার্ক করে এখন যাচ্ছি ক্যাম্পের দিকে। দেখো কোথায় চলে এসেছি আমরা, পুরো একদম সমুদ্রের একদম কাছে। ও কি সুন্দর লাগছে, নৌকাগুলো সব সমুদ্রের পাশে এরকমভাবে রাখা রয়েছে, আলাদাই সিনারি না। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের ক্যাম্পে। আমরা রয়েছে হচ্ছে শুকতারা বিচ ক্যাম্পে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পের এন্ট্রান্স, আর কত সব টেন্ট রয়েছে দেখো এদিক ওদিক। ফ্রেশ হয়নি, চলো। তো পুরো ফাইনালি ফ্রেশন আপ হয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর দেখতেই পাচ্ছ এত সুন্দর ক্যাম্পের মাঝখানে চলে এসেছি, আর সামনেই রয়েছে আমাদের সমুদ্র। আহা হা, তো এরকম ওয়েদারের সাথে এরকম সুন্দর ভিউয়ের সাথে একটা দিন কাটাবো আমরা। তো এই ব্লগে তো তোমরা দেখতে পেলে আমাদের অ্যাডভেঞ্চার 390 নিয়ে চলে এসেছিলাম সমুদ্রের কাছে, পুরো অ্যাডভেঞ্চারাস ওয়েতে। তো এই শুকতারা বিচ ক্যাম্পের সামনে যে বিচটা রয়েছে, এই বিচে কিন্তু বাইকও চালানো যায়। তো অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমি এরকম বিচ পেয়েছি যেখানে বাইক চালাতে পারবো, আর আমাদের অরেঞ্জ বিচকে নিয়ে একটু ঘুরতে পারবো। তো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ and dream up, dream big. চলো, বাই।